সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন দীঘার মোহনার সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মোহনার বিশাল পাইকারি মাছের বাজার সবটাই আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখিয়েছিলাম। সেটা যারা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। আর আজ বেরিয়ে পড়েছি আমরা সেই মোহনা থেকে আরও বাকি সাইট সিইংগুলোর উদ্দেশ্যে। আগের ভিডিওতে আমি বলেছিলাম দীঘার সাইট সিইংয়ের মধ্যে অনেক কিছুই পড়ে, কিন্তু গোটা মোহনাটাই দেখাতে দেখাতে ভিডিও শেষ করতে হয়েছিল। তাই আজ বাকিগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। মোহনা থেকে বেরিয়ে প্রায় 29 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দারমণির নাম তো আমরা সকলেই জানি। আর এমন মানুষও অনেকেই আছেন যারা দীঘা না এসে শুধুমাত্র মন্দারমণিতেই ঘুরতে আসেন। ফাঁকা নিরিবিলি, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, সবটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বিচে ঢোকার মুহূর্তেই চোখে পড়ল বিশাল একটা ডাবের দোকান, ছাউনি দেয়া। খুব রোদ ছিল কিন্তু। মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। মন্দারমণি সি বিচের ধারে বেসিক্যালি শুধুমাত্র ডাবের দোকানই দেখতে পেলাম। আর ওই যে বালির ওপর গর্তগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কারা করেছে বলুন তো? কারা আবার? কাঁকড়া। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে। ভূতাত্ত্বিক দিক দিয়ে যদি দেখি আমরা, তো সেক্ষেত্রে নিকটবর্তী পর্যটন কেন্দ্র দীঘার থেকে এখানকার ঢেউয়ের আকার কিন্তু বেশ ছোট। কলকাতার ব্যস্ততার থেকে মুক্তির স্বাদ পেতে মন্দারমণির ছুটি কাটানোর কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ আদর্শ জায়গা। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু দেখার মতন। আর এখানকার শান্তিপূর্ণ পরিবেশ খুবই আরামদায়ক। চারিপাশটা দেখুন কীরকম ফাঁকা নিরিবিলি, মানুষজন প্রায় নেই বললেই চলে। আর সবথেকে বড় আশ্চর্যের কথা, এখানে কিন্তু সেরকম কোনো মানুষ সমুদ্রে স্নান করছেন না। যারা দীঘাতে গিয়ে ছুটি কাটাতে চান তাদের ক্ষেত্রে বলি, মন্দারমণিতে গিয়ে বেশ কিছুটা সময় আপনারা কিন্তু কাটাতেই পারেন অনায়াসে। তাই এটা কিন্তু একদম মিস করবেন না। আমরা মন্দারমণি ঠিক যে জায়গাটাতে বা যে বিচটাতে এসে দাঁড়িয়ে আছি, সেখান থেকে কিন্তু সেরম কিছু হোটেল দেখতে পাওয়া যাচ্ছে না। থাকলেও সেটা খুব দূর দূরান্তে, এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে তো অবশ্য হবেই। খুব বেশি হোটেল না থাকলেও বেশ গুটি কয়েক সুন্দর সুন্দর হোটেল বা রিসর্ট কিন্তু এখানে গড়ে উঠেছে। রয়েছি এখন মন্দারমণিতে, প্রচণ্ড রোদ। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। সূর্য একেবারে মাথার ওপরে রয়েছে আর এখন জোয়ার চলছে এখানে সমুদ্রতে একটু আপনাদেরকে ব্যাক সাইড করে, আর ব্যাক ক্যামেরাতেও আমি আপনাদেরকে দেখাবো। এটা সূর্যের উল্টো দিকে হয়ে গেছে বলে হয়তো এরম সেলফিতে বুঝতে অসুবিধা হচ্ছে। ব্যাক ক্যামেরা করে আমি আপনাদের অবশ্যই দেখাবো। বিচটা কিন্তু বেশ চওড়া, অনেকটা এলাকা জুড়ে রয়েছে এখানে বিচটা। আর বেশ নিরিবিলি স্থান, তো সেই হিসাবে আপনারা অনেকেই আসতে পারেন, আলাদা করে সময় কাটাতে পারেন আপনারা নিজেদের মতো করে। বেশ ফাঁকা। দীঘাটা যেরকম কনজাস্টেড, মন্দারমণিটা কিন্তু এই বিচের জায়গাটা কিন্তু বেশ ফাঁকা রয়েছে। সেরকমভাবে স্নান কেউ করছেন না এখানে, তবে খুব হালকা, বেশ ভালো, নিরিবিলি ফাঁকা আছে। এই সুন্দর প্রাকৃতিক পটভূমির এক পাশে রয়েছে যেমন ঝাউ গাছ, আর অন্য প্রান্তে রয়েছে কিন্তু মাছ ধরার গ্রাম। যদি ভোরে আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁটু গভীর জলের মধ্যে দিয়ে জেলেদের দাঁড়িয়ে বা হাঁটতে দেখে জাল বিচে মাছ ধরাও কিন্তু উপভোগ করতে পারেন। যেমন বললাম আপনাদের, এখানে বেশ কতগুলো ডাবওয়ালা বা ডাবের দোকান আপনারা পাবেন। তো সেখান থেকে একটি দোকান থেকে আমরা ডাব নিয়ে নিলাম। চলুন একটু গলা ভিজিয়ে নেওয়া যাক। দীঘাতে গিয়ে ডাব এখনো খাওয়া হয়নি, মন্দারমণিতে এসছি, এখানে ফাঁকা দেখে এখানে ডাবটা নিয়ে নিয়েছি। বেশ মিষ্টি জল, আর সমুদ্রের ধারে এসে ডাবের জলটা তো মাস্ট সবার কাছে, এটা তো খেতেই হবে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে ডাব এনজয় করা বা ডাব খাওয়া এ এক আলাদাই অনুভূতি। আর সেই ডাবটা যখন হয় শাঁসওয়ালা বা প্রচুর শাঁস ভর্তি, তখন তো আর কোনো কথাই নেই। ডাবটা খেয়ে নিই, তারপর কেটে দেখাবো ভেতরে কতটা ঠিক শাঁস ছিল। খুলে দেখা না।
ডাবের জল তো ফেভারিট, তার সাথে সাথে শাঁসও কিন্তু আমার ভীষণ প্রিয়। চলুন খেয়ে নেওয়া যাক। আর শাঁসটা কিন্তু বেশ পুরু ছিল। মন্দারমণিতে বেশ কিছুটা সময় কাটিয়ে তার সাথে ডাবের জল আর ডাবের শাঁস খেয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেখানকার উদ্দেশ্যে। আর সমুদ্রের ধারে যখন বেড়াতে এসেছি সেখানে দাঁড়িয়ে কটা সেলফি বা রিলস করে নেওয়া তো মাস্ট। সো চলুন আর দেরি না করে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরের শুরুতেই মানে দেখানোর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি ঘোড়া স্ট্যাচু রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু বিচটা সাজানো। এই পাশে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তাজপুরের বিচের ধারে যাওয়ার রাস্তাটাই হচ্ছে এটা। চারিপাশটা দেখুন কি সুন্দর, ছোট্টখাট্টো পার্কের মতো করা, হরিণ, আর ওখানে ওই দূরে যে শেড দেওয়ার জায়গাটা রয়েছে ওখানটা বেশ বসার ব্যবস্থা রয়েছে। গরমকালে যারা আসবেন তাদের জন্য একটু জিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। আর যে সোজা সামনে যেটা দেখতে পাচ্ছেন কাঁচ দিয়ে ঘেরা, ওটা কিন্তু একটা রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। চারপাশটা সুন্দর করে আপনাদেরকে একটু ঘুরিয়ে বরং দেখিয়ে দিই চলুন। তাজপুর হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্র। এটি মন্দারমণি এবং শঙ্করপুরের মাঝখানে অবস্থিত। আর এই পর্যটন কেন্দ্রটি কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকার তাজপুরে পর্যটনের প্রসার ও একটি সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। ঢুকতেই যেমন দেখালাম না, বেশ সাজানো গোছানো। এর আগে কিন্তু এরকমটা সাজানো ছিল না, এখন হয়েছে এত সুন্দর করে। আর ঢুকতেই যে পার্কের মতো জায়গাটা দেখালাম, হ্যাঁ এখানে পার্ক বলে কোনো হয়তো রাইডস নেই, তবে যে সুন্দর স্ট্যাচুগুলো রয়েছে এখানে আমার ছেলে মানে হরিণের পিঠে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচ্ছে, নিজের মতো এনজয় করছে আর কি। আর এইখানে মানে তাজপুরে কিন্তু দীঘা বা মন্দারমণির মতো হোটেলের সংখ্যা তুলনামূলক অনেক কম। সন্ধ্যের পর আসার থেকে দিনে বা দুপুর বা বিকেলের মধ্যে এখানে আসাটা অনেক শ্রেয়। তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। দীঘা সাইট সিনে বেরিয়ে ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন, তবে এই যে শেডটা তৈরি করা রয়েছে এখানে কিন্তু বসে বেশ খানিকক্ষণ জিরিয়ে নিতে পারেন। বলে রাখি, এটা বাঁশের মতো দেখতে হলেও একেবারেই বাঁশের তৈরি নয়, এটা কিন্তু গোটাটাই সিমেন্টের। আর এই স্ট্যাচুটা দেখুন, মাছ, কচ্ছপ, স্টারফিশ সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা সমুদ্র সৈকতও রয়েছে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ওই বালিতে নেমেও বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। খুব গরম আর রোদের জন্য আমরা বালিতে নামিনি, আর দূর থেকেই দেখেছিলাম। আর এই সৈকতকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, বেশ কয়েকটা হোটেলও গড়ে উঠেছে এখানে। আর এই সৈকতে লাল কাঁকড়া কিন্তু দেখতে পাওয়া যায়। তাজপুর দীঘার কিন্তু খুবই নিকটবর্তী। এই সমুদ্র সৈকতের সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে রামনগর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে দূরত্ব 173.9 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 4 ঘন্টা মতো। আর যারা দীঘা থেকে আসতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি, দীঘা থেকে তাজপুরের দূরত্ব হচ্ছে ওই মোটামুটি 15.5 কিলোমিটার মতো। সময় লাগবে 30 থেকে 35 মিনিট যদি গাড়ি করে আসেন। বিশ্ব বাংলার আন্ডারে তৈরি রয়েছে বা তৈরি করা হয়েছে এখানে আরও সুন্দর একটি স্ট্যাচু, হাত দিয়ে, খুব সুন্দর কিন্তু স্ট্যাচুটি। আর মন্দারমণির মতো এই তাজপুরের চারিপাশে রয়েছে কিন্তু ঘন ঝাউবন। সেই ঝাউবনগুলোও দূর থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলেই সৌন্দর্য মানে সামুদ্রিক সৌন্দর্য দেখার সাথে সাথে সমুদ্রের ঢেউয়ের যে গর্জন সেটাও কিন্তু শুনতে ভারী সুন্দর লাগে। ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি, ঘুরতে ঘুরতে তো অনেকটাই বেলা হলো, এবার তো কিছু খেতে হবে। একটা দিক কমপ্লিট হলো, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর ওই দিকটা কমপ্লিট করে এইবার আবার চলে এসেছি দীঘা আমাদের হোটেলের কাছে। যে রেস্টুরেন্টটাতে আমরা সাধারণত খাচ্ছি, খুব ভালো খাবার দাবার, সমস্ত ডিটেলসটা আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো। ভালো খাবার দাবার, ব্যবহারও খুব ভালো। আমরা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব এখানেই করছি। তো এখন দীঘাতে এসে এখন একটু লাঞ্চটা এখানে কমপ্লিট করে নিয়ে আবার ওই দিকটাতে যাবো, চন্দনেশ্বর মন্দিরগুলো। তো ওগুলো আপনাদের সবটাই কভার করে দেখাবো, সো দেখতে থাকো। এতক্ষণ অবধি তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই ছিলাম,
এখন চলে এসেছি একেবারে বর্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডারে। আর এই চন্দনেশ্বর মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার অবস্থিত একটি শিব মন্দির। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা শহরের কাছেই অবস্থিত, কিন্তু যেহেতু বর্ডারটা ক্রস করে যায় তাই সেটা উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওড়িয়া বর্ষপঞ্জিকার প্রথম দিনে মন্দির চত্বরে এক বিশাল বার্ষিক মেলা আয়োজিত হয়। এই সময় অনেক ভক্ত কিন্তু এই মন্দিরে আসেন। মন্দির চত্বরে প্রবেশ করতে না করতেই মেন মন্দিরে প্রবেশের আগে নজরে পড়বে এক নন্দী মহারাজের। সেই নন্দী মহারাজের কানে কানে সবাই নিজেদের মনস্কামনা জানাচ্ছেন, তাদের মনস্কামনা পূরণ করবে বলে। আপনারা যারা পুজো দিতে চান, এই পুজোর সামগ্রী কিন্তু ভেতরেই বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন। উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত যেহেতু এই চন্দনেশ্বর মন্দির, তাই শিবলিঙ্গ বা শিব ঠাকুরের সাথে সাথে এখানে তো অবশ্যই খুঁজে পাওয়া যাবে বা দেখা পাওয়া যাবে আমাদের জগতের নাথ জগন্নাথ দেবের। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন মিলে কিন্তু এখানে বিরাজমান। উড়িষ্যা চন্দনেশ্বর, হ্যাঁ উড়িষ্যা এই মন্দির বলে জগন্নাথ বলরাম। মন্দিরে ঢুকতে নজরে পড়েছিল নন্দী মূর্তির, আর এ তো স্বয়ং মানে লাইভ রয়েছে সামনে নন্দী মহারাজ। আর এই হচ্ছে মন্দিরের সেই ইচ্ছে গাছ, মানে নিজের মনোবাসনা পূরণ করবার জন্য ঢিল বাঁধা হয় না, সেরকমই। এই চন্দনেশ্বর মন্দির চত্বর কিন্তু বেশ অনেকটা। আর ডিস্টেন্স, হ্যাঁ সেটাও বলে দেবো। মন্দিরের ভেতরেই মানে এই চত্বরের মধ্যেই বিক্রি হচ্ছে ঠাকুরের নানান রকম সরঞ্জাম, ফটো ফ্রেম, ঠাকুরের মূর্তি এবং বাচ্চাদের খেলনার জিনিসও কিন্তু এখানে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডারে, অর্থাৎ উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত এই মন্দির হলেও দীঘা থেকে ডিস্টেন্স কিন্তু বেশি দূর নয়, মাত্র 6 কিলোমিটার। গাড়িতে বা কোনো ভ্যানে করে যদি আপনারা আসেন সেক্ষেত্রে 14 মিনিট বা 15 মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছে যাবেন। এখানকার শিবলিঙ্গ বা শিব মূর্তিগুলো দেখুন কি সুন্দর রয়েছে না, আর নন্দী মহারাজও রয়েছে কিন্তু। দীঘা সাইট সিনের অন্তর্ভুক্ত দীঘা মোহনা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। হ্যাঁ, যদিও শঙ্করপুর বিচে আমরা দাঁড়াইনি, আসলে মন্দারমণি এবং তাজপুর যেতে মাঝখানে কিন্তু শঙ্করপুর পড়েছিল, কিন্তু সেখানে আর নামা হয়নি, অনেকটা দুপুর হয়ে গেছিল তাই। তারপর লাঞ্চ টাঞ্চ করেই তো চলে এলাম এই চন্দনেশ্বর মন্দিরে।
এখনো কিন্তু উদয়পুর যাওয়া বাকি আছে, মানে উদয়পুর বিচ যাও এখনো বাকি আছে। আর সাথে আছে এই যে লাল কাঁকড়ার বিচ, তালসারি। চন্দনেশ্বর মন্দির থেকে সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা তালসারিতে। যদিও এখান থেকে লাল কাঁকড়া, মানে এটা হচ্ছে স্পেশালি লাল কাঁকড়ার জায়গা বা লাল কাঁকড়ার বীজ বলা যেতে পারে, কিন্তু ওই যে দূরে সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন, ওই অত দূর যেতে হবে লাল কাঁকড়া দেখতে গেলে, কিন্তু সেখানে তো আর যাওয়া হলো না। তাই তালসারির ওই মোহনার কাছে গিয়ে আমাদের লাল কাঁকড়াও দেখা হলো না, অগত্যা দূর থেকে একটু দর্শন করে নিলাম। তবে অনেক মানুষ কিন্তু যাচ্ছিলেন জানেন, ওখানে নেবে মানে বিচটায় নেমে বাইকে করে আপনাদেরকে নিয়ে যাবে ওই লাল কাঁকড়া দেখাতে। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে মানে বাইকগুলো, ওই বাইকগুলো করেই কিন্তু আপনাদের নিয়ে যাবে। ওই 2 থেকে 3 কিলোমিটার মতো রাস্তা 200 টাকার বিনিময়ে ওনারা বাইকে করে নিয়ে যাচ্ছেন, তাই আর যাওয়া হলো না, দূর থেকেই দেখে নিলাম। এতক্ষণ অবধি তো আপনাদের অনেক জায়গায় ঘোরালাম, লাস্ট বাকি আছে একটাই বিচ, শুধুমাত্র উদয়পুর। তার আগে বলে দিই আমরা কিসে করে গেছিলাম আর কত টাকার বিনিময়ে গেছিলাম। আমরা যেহেতু আমাদের মোটামুটি অনেকটা বড় ফ্যামিলি নিয়ে গেছিলাম, মানে 10 জনের মতো, তাই আমরা হোটেলের আন্ডারে একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে গেছিলাম, যেটা আপনারা আমার হোটেলের ভিডিওটাতে দেখতে পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ গেস্ট ইনের ভিডিওটাতে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা আমাদের কাছে নিয়েছিল 2500 টাকা, যেহেতু ম্যাজিক গাড়ি 10 সিটার, ওই গাড়ি করেই আমরা গেছিলাম। আপনারা যারা 2-3 জন যাবেন সেক্ষেত্রে যদি ছোট গাড়ি বুক করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মোটামুটি 2000 থেকে, আর যারা বড় লাক্সারি গাড়ি ভাড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু 3500 টাকা মিনিমাম রেঞ্জ, সেটা আমি বলে দিতে পারি। আর ম্যাজিক গাড়িতে গেছিলাম বলেই ভাড়াটা একটু কম পড়েছিল, যেমন বললাম ওই 2500 টাকা মতো। আর বলে দিই, এতগুলো জায়গা আপনাদের দেখতে গেলে কিন্তু একটু ভোর ভোর বেরোতে হবে। যদি ভোর ভোর না বেরোতে পারেন না, তাহলে সবকটা জায়গা আপনারা কভার করতে পারবেন না, তাই একটু ভোর ভোর বেরোনোটাই শ্রেয়। তালসারিতে লাল কাঁকড়ার দেখা না পেয়ে তারপর আমরা চলে এসেছিলাম রাধাকৃষ্ণ জিউ মন্দিরে। এই মন্দিরটা বাইরে থেকেই আপনাদের দর্শন করাতে পারবো, তার কারণ হচ্ছে মন্দিরের ভেতর ফটো তোলা বা ক্যামেরা করা কিন্তু ছিল স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে নিষিদ্ধ। সেই কারণে ভেতরটা আপনাদেরকে আর দর্শন করাতে পারলাম না, বাইরে থেকে একটু দর্শন করিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন উদয়পুর বিচের উদ্দেশ্যে। দেখুন এই বিচে কিন্তু অনেক মানুষজন ছিলেন, রোদ তখন পড়ে গেছে, সূর্য মোটামুটি অস্তই গেছে। দীঘার অন্তর্ভুক্ত এই উদয়পুর বিচকে অনেকে নাম দিয়েছেন বাংলার গোয়া, আর এই বাংলার গোয়া দীঘা থেকে মাত্র 3.2 কিলোমিটার, মানে 10 মিনিট মতো সময় লাগে। নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানাতেই রয়েছে কিন্তু এই উদয়পুর সমুদ্র তট। আর এই সমুদ্র তট কিন্তু স্পেশালি কাপল ফ্রেন্ডলি। আমরা বিকেল বিকেল গেছিলাম, সন্ধ্যের পর এখানে কিন্তু প্রচুর দোকান পাশার বসে। এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি টুরিস্ট স্পট ছিল। ওশিয়ানা বিচ, সেটা অনেকটা সন্ধে হয়ে গেছিল আর খুব অন্ধকার থাকার জন্য সেখানকার ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম ওশিয়ানা বিচের উদ্দেশ্যে। আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দেখুন কি সুন্দর 4 চাকাগুলো সুন্দর সুন্দর ঝকমক লাইট দিয়ে এখানে ব্যবস্থা করা রয়েছে। সমুদ্রের ধারে মানে বিচের ওপর দিয়ে গাড়িগুলো চালিয়ে বাচ্চাগুলো কিন্তু বেশ মজা পাবে। আজকের মতো দীঘা সাইটসিং এর ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখনো লোকাল সাইটসিং দেখানো বাকি আছে যে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের মতো টাটা।